আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ। ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষা মন্ত্রীর ওপর চাপিয়ে দিলেন ট্রাম্প। ইরান ইস্যুতে উভয় সংকটে ট্রাম্প। ইরানি ড্রোন ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে এ পর্যন্ত কতজন আহত? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখা এবং সেখানে সরাসরি মার্কিন সেনা মোতায়েনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করছেন সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী গত এক সপ্তাহে ট্রাম্পের সঙ্গে একাধিকবার কথা বলেছেন সালমান। এসব আলোচনায় তিনি ইরানের বর্তমান শাসন ব্যবস্থা অপসারণ না হওয়া পর্যন্ত সামরিক তৎপরতা চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্টকে উৎসাহ দিয়েছেন। সৌদি যুবরাজের ধারণা, ইরানের বর্তমান সরকার ক্ষমতায় থাকলে অঞ্চলটি দীর্ঘমেয়াদে নিরাপত্তা ঝুঁকিতে থাকবে। এমনকি সংঘাত শেষ হলেও ইরান সৌদি আরবকে লক্ষ্য করে হামলা বা নৌপথে হুমকি অব্যাহত রাখতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। প্রকাশ্যে রিয়াদ কূটনৈতিক সমাধানের কথা বললেও পর্দার আড়ালে সালমানের অবস্থান বেশ কঠোর। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়া সৌদি আরবের এই নেতা চান মার্কিন বাহিনী ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে বর্তমান শাসন ব্যবস্থাকে দুর্বল করে দিক। নিউ ইয়র্ক টাইমসের সূত্র মতে ইরানের জ্বালানি কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ নিতে এবং বর্তমান সরকারের পতন ঘটাতে তিনি দেশটিতে সরাসরি মার্কিন স্থল অভিযানের পক্ষে মত দিয়েছেন। ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর সিদ্ধান্তের দায়ভার নিজের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের ওপর চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ২৩ মার্চ মেমফিস সেফ টাস্ক ফোর্স গোলটেবিল বৈঠকে তিনি জানান, হেগসেথি তার প্রশাসনের প্রথম শীর্ষ কর্মকর্তা ছিলেন যিনি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পক্ষে ছিলেন। ট্রাম্পের এই মন্তব্য ওয়াশিংটনে তীব্র আলোচনা সৃষ্টি করেছে, কারণ প্রশাসনের ভেতরে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন পরস্পর বিরোধী ব্যাখ্যা রয়েছে। মেমফিস সেফ টাস্ক ফোর্সের একটি গোলটেবিল বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দেন যে হেগসেথি তার প্রশাসনের প্রথম শীর্ষ কর্মকর্তা ছিলেন যিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পক্ষে সওয়াল হয়েছিলেন। ট্রাম্প বলেন, পিট, আমার মনে হয় আপনিই প্রথম সোচ্চার হয়েছিলেন এবং বলেছিলেন চলুন এটা করি, কারণ আপনি তাদের পারমাণবিক অস্ত্র হাতে পেতে দিতে পারেন না। অভিযান অনুমোদনের আগের মুহূর্তগুলো বর্ণনা করতে গিয়ে ট্রাম্প বলেন যে তিনি বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে ফোন করেছিলেন। তিনি বলেন, আমি পিটকে ফোন করেছিলাম, আমি জেনারেল কেনকে ফোন করেছিলাম, আমি আমাদের অনেক দক্ষ মানুষকে ফোন করেছিলাম। মূলত ইরানের ক্রমবর্ধমান হুমকির মোকাবিলা করার বিষয়ে আলোচনার কথা উল্লেখ করেন তিনি। ফেব্রুয়ারির শেষের দিকে মার্কিন হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধ এখন ইরান ও তার মিত্রদের জড়িয়ে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে। মার্কিন কর্মকর্তারা এই অভিযানকে ইরানের ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম, ড্রোন উৎপাদন ক্ষমতা এবং নৌশক্তি ধ্বংস করার একটি প্রচেষ্টা হিসাবে বর্ণনা করেছেন। পর্দার আড়ালের খবর অনুযায়ী হামলা চালানো হবে কি না তা নিয়ে ট্রাম্প প্রশাসন দ্বিধাবিভক্ত ছিল। ট্রাম্প স্বীকার করেছেন যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যিনি দীর্ঘকাল ধরে বিদেশের মাটিতে সামরিক হস্তক্ষেপের সমালোচনা করে আসছেন, এই অভিযানের ব্যাপারে খুব একটা উৎসাহী ছিলেন না, যদিও তিনি প্রকাশ্যে এর বিরোধিতাও করেননি। অন্যান্য প্রভাবশালী ব্যক্তিত্ব যেমন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মিডিয়া মোগল রুপার্ট মার্ডক সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে উৎসাহ দিচ্ছিলেন বলে জানা গেছে। তবে কিছু উপদেষ্টা এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন। ইরান ইস্যুতে আবারও নীতিগত দোলাচলে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক হুমকি স্থগিত করলেও এই সংঘাত থেকে বেরিয়ে আসা তার জন্য সহজ নাও হতে পারে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। সম্প্রতি ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি সাময়িকভাবে স্থগিত করেন। একই সঙ্গে তিনি দাবি করেন দুই পক্ষের মধ্যে সম্ভাব্য সমঝোতার ১৫টি পয়েন্টে অগ্রগতি হয়েছে, তবে ইরান এ ধরনের আলোচনার কথা অস্বীকার করেছে। বিশ্লেষকদের মতে যুদ্ধ শুরু করা সহজ হলেও তা থামানো কঠিন।
বিশেষ করে এই সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য উত্তেজনাও বড় আকার নিতে পারে। হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়ে ইরান ইতোমধ্যে বিশ্ব অর্থনীতিকে চাপে ফেলেছে। অপরদিকে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক অবস্থান নিয়েছে। ট্রাম্পের সাম্প্রতিক অবস্থান কিছুটা ডিএসকেলেশন বা উত্তেজনা কমানোর ইঙ্গিত দেয়, তবে তার বক্তব্যে ধারাবাহিকতার অভাব নিয়েও প্রশ্ন উঠেছে। একদিকে তিনি শান্তির কথা বলছেন, অন্যদিকে হামলার প্রস্তুতি বজায় রেখেছেন। এ কারণে তার ঘোষণাগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। অন্যদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তের পেছনে অর্থনৈতিক কারণও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার ঘোষণার পর শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব পড়ে। প্রধান সূচকগুলো 1% বেশি বেড়েছে। একই সঙ্গে বৈশ্বিক তেলের দামও কমেছে। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প সময় কিনতে চাইছেন, কারণ সম্ভাব্য বড় ধরনের সামরিক অভিযানের জন্য প্রয়োজনীয় মার্কিন বাহিনী এখনও পুরোপুরি প্রস্তুত নয়। খার্গ আইল্যান্ড বা হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের মতো অভিযান চালাতে আরও সময় লাগতে পারে। তবে ইরানের অবস্থানও কঠোর। দীর্ঘ হামলার পর দেশটি আরও আপোষহীন হয়ে উঠতে পারে। বিশেষ করে তাদের শীর্ষ নেতৃত্বে ক্ষয়ক্ষতির পর কঠোরপন্থীদের প্রভাব বাড়ার শঙ্কা রয়েছে। এতে সম্ভাব্য আলোচনা আরও জটিল হয়ে উঠতে পারে। ট্রাম্পের প্রস্তাবিত শর্তগুলোও বড় বাধা। ইরানের পারমাণবিক কর্মসূচি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ত্যাগের দাবি তেহরানের জন্য গ্রহণযোগ্য নাও হতে পারে, কারণ সাম্প্রতিক হামলা তাদের এমন প্রতিরক্ষা সক্ষমতার প্রয়োজনীয়তা আরও জোরালোভাবে দেখিয়েছে। এদিকে যুদ্ধ দীর্ঘায়িত হলে ট্রাম্পের সামনে বিকল্পগুলো সীমিত হয়ে পড়ছে। হামলা বাড়ালে পরিস্থিতি আরও অনিশ্চিত হতে পারে। স্থলবাহিনী মোতায়েন করলে তা রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হবে। আবার হঠাৎ করে যুদ্ধ থেকে সরে দাঁড়ালে মিত্র দেশগুলো নিরাপত্তাহীনতায় পড়তে পারে। সব মিলিয়ে ইরান ইস্যুতে ট্রাম্প এমন এক সংকটে পড়েছেন যেখানে সহজ কোনো সমাধান নেই। যুদ্ধ চালানো বা থামানো দুটোই এখন তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরানের নিক্ষিপ্ত ড্রোন ক্ষেপণাস্ত্রে এ পর্যন্ত ইসরায়েলে আহত হয়েছেন 4,829 জন। এই আহতদের মধ্যে 111 জন এখনও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং 12 জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 21 দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। 27 ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। তার পরের দিন 28 ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানের সামরিক অভিযান অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে ইসরায়েলও। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইতোমধ্যে নিহত হয়েছেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি, সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এর শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপৌর সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ কর্মকর্তা। ইরানের বিভিন্ন সামরিক বেসামরিক গুরুত্বপূর্ণ স্থাপনাও ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইতোমধ্যে ইরানে নিহত হয়েছেন 2000-এর বেশি মানুষ। এদিকে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ইরান নতুন করে হামলার ঘোষণা দিয়েছে। দেশটির সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে বিষয়টি। এ নিয়ে তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে 77তম বারের মতো হামলা শুরু করেছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, হামলাগুলো ইসরায়েলের উত্তর, কেন্দ্র ও দক্ষিণ অংশে চালানো হয়েছে। এতে সুপার হেভি এবং পয়েন্ট অ্যান্ড শুট সিস্টেম, খাইবার শেকান ক্ষেপণাস্ত্র এবং ধ্বংসাত্মক ড্রোন ব্যবহার করা হয়েছে। এছাড়া ইরান দাবি করেছে তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটিকেও লক্ষ্য করেছে। এর মধ্যে কুয়েতে আলী আল সালেম, সৌদি আরবে প্রিন্স সুলতান এবং সংযুক্ত আরব আমিরাতে আল দাফরা ঘাঁটির নাম উল্লেখ করা হয়েছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।